হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। তো আসলে আমার আগের ভিডিওটা আমি মেডিকেল নিয়ে করছিলাম, কারণ তখন মেডিকেল ছিলাম। তো যেদিন আমরা বাসায় রিলিজ হয়ে আসি, সেদিন থেকে আসলে আমি অসুস্থ হয়ে যাই একেবারে। এটা সম্ভবত ভাইরাস জ্বরের মতোই ছিল। প্রায় 10 দিনের মতো আমার এই জ্বরটা, এক শনিবার থেকে আরেক শনিবারে পর্যন্ত আমি মাথা উঠাইতে পারি না বিছানা থেকে। এরকম একটা অবস্থা আমার ছিল। মানে এরকম একটা অবস্থা, বাচ্চারা যেরকম কান্নাকাটি করে, আমার অবস্থা ঠিক সেরকম হয়েছিল। শুধু সারা শরীর শুধু ব্যথা করতো, হাত পা ব্যথা করতো, আঙ্গুল ব্যথা করতো, মাথা পেইন করতো, তারপরে গলা ব্যথা করতো। তো এরকম অনেক ব্যথা করতে করতে দেখা গেছে, কিন্তু জ্বরটা তেমন একটা আসতো না। জ্বর 100-র মধ্যে জ্বরটা থাকতো, কিন্তু জ্বর এত বেশি আসতো না। তো যাই হোক, পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের অ্যান্টিবায়োটিক একটা কোর্স দিল, ওটা শেষ করলাম। সাথে আরও অনেক আছে, কাশির জন্য দিল, আদারওয়াইজ সব কিছু মিলাই দিল, খেলাম। কিন্তু আসলে মেডিকেলে ভালো মানুষ গেল, সুস্থ মানুষ গেল, আসলে মানুষ অসুস্থ হয়ে যায়। কারণ হচ্ছে কি, আমি নিজে এটার একটা কি বলবো, এটার একটা জ্বলন্ত উদাহরণ। কারণ মেডিকেলে যারা যায় তারা আর ভালো থাকতে পারে না, তারাও এরকম আমার মতো অসুস্থ হয়ে মনে হয় আসে। এটা আর কি। গেলাম হাজব্যান্ডকে সুস্থ করার জন্য। তো আমি কি হাজব্যান্ডকে সুস্থ করবো, আমি নিজে একেবারে অসুস্থ হয়ে কাবু হয়ে গেছি। আমার চোখের এই সাইডগুলো একেবারে পুরাই কালো হয়ে গেছিলো, এখন তো অনেকটা ক্লিন হয়েছে। আমার দুই চোখের নিচে অনেক কালো হয়ে গেছিলো এরকম। আর বেসিক আমি কিছু খাইতে পারতাম না, একেবারে খাইতে পারতাম না, মুখটা এতটাই তেতো হয়ে গেছিলো এই কারণে। তো ঠিক আছে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। খেয়াল ওয়ার্ডেন ব্লগের পাশে থাকবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে কয়েকদিন থেকে মনটা ভালো না, অসুস্থতায় কাবু করছে, তারপরে মনটা ভালো না। এই কারণে সবাই জানেন কম বেশি দেশের যে একটা পরিস্থিতি, দেশের যে একটা নাজুক অবস্থা ছিল, এখনও আছে, এখনও এটা শেষ হয় না। এটা থেকে যা হোক, এখন যেহেতু কারফিউ চলতেছে, এখন পর্যন্ত কারফিউ চলতেছে, আমরা কেউ আসলে বাসা থেকে বের হই না, আমরা সবাই বাসাবন্দি। প্রয়োজনে বের হই, প্রয়োজন না হলে বের হই না, এরকম আর কি। তো আসলে দেখেন, প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান একটা ভালো অবস্থানে, উচ্চশিক্ষিত হয়ে একটা ভালো অবস্থানে চাকরি করবে, মা বাবাকে দেখবে, এটা প্রত্যেকটা মায় আশা করে, চায়, এবং তাদের স্বপ্ন এগুলো। একটা ছেলে সন্তানকে যখন ছোট থেকে বড় পর্যন্ত করে, লেখাপড়ার পিছনে অনেক টাকা পয়সা খরচ করতে হয়, ওদের আনুষঙ্গিক অনেক চাহিদা আছে, ওগুলো পূরণ করতে হয়। বললে কিন্তু একটা ছেলে উচ্চশিক্ষিত হয় না। আর এটা, এই উচ্চশিক্ষিত করাটা কিন্তু আমাদের সরকার কিংবা বিরোধী দল আশা করে দিয়ে যায় না, এটা আমরা মা বাবারা অনেক কষ্ট করে করতে হয়। তো সেই হিসেবে তো অবশ্যই একটা ছেলে যখন দেখবেন, ছেলে হোক মেয়ে হোক, দেখবেন ঢাকা ইউনিভার্সিটি বলেন, চিটং ইউনিভার্সিটি বলেন, আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো যে সরকারি ইউনিভার্সিটিগুলো আছে বা ন্যাশনাল যে ইউনিভার্সিটিগুলো আছে, কেউ তো কারো থেকে কম যায় না। ওই সমস্ত ইউনিভার্সিটি থেকে তারা যদি ভালো রেজাল্ট করে বের হয়ে আসার পরও যদি আপনার সিভি নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হয়, চাকরির কোনো খবর নেই, তখন আসলে কেমন লাগে? তখন মানুষের ভিতরে ওদের প্রতিক্রিয়াটা কেমন হয়? তাহলে ছেলে মেয়েদের ভিতরে যে একটা চাকরির যে একটা আশা থাকে, বা পরিবারকে সহযোগিতা করার যে একটা আশা থাকে, সেটা আসলে ওরা আসলে হতাশ হয়ে যায়। একটা সময় এসে তারা হতাশ হয়ে যায়। কারো দেখা গেছে বয়স চলে যায়, বয়স 2-1 বছর থাকে, ওটা তাদের একটা মানসিক যন্ত্রণার মতো হয়ে দাঁড়ায়। তো এই বিষয়গুলো মূলত আসলে এই বিভিন্ন শিক্ষার্থীর মাঝে অনেক দিন ধরে আসলে ক্ষোভের সৃষ্টি করছে বা করতেছে। প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু লাক্সারিভাবে জীবনযাপন করে না,
অনেক ছেলে মেয়ে আছে ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করে বড় হয়, অনেক ছেলে মেয়ে আছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে, তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসে, কারণ এক একজনের এক এক রকম। তো যারা বাংলাদেশে আছে, বাংলাদেশে যারা সরকারি ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করে, সেটা তার এমনি এমনি করে না, সেটা করতে গেলে সেখানে একটা মেধার পরিচয় লাগে, মেধা দিয়ে এখানে পড়তে হয় আপনাকে, মেধা দিয়ে এখানে টিকতে হয় আপনাকে। সেখান থেকে বের হয়ে হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় সিভি দিতে হয়, সিভির কোনো সিভি দিয়ে রাখছে তো রাখছে, আপনাকে আর ডাকা হলো না, তখন কী হয়, বাচ্চাদের মন মানসিকতা অনেকটাই নষ্ট হয়ে যায়। তখন তারা কী করে, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করে অল্প বেতনে। এখন বর্তমান বাজার মূল্য আপনারা দেখেন, একটা সংসার চালাতে অনেক মানুষের হিমশিম খাইতে হইতেছে, কারণ একটাই, আয়ের সাথে মানুষের ব্যয়ের কোনো সঙ্গতি নেই, তার উপর তো বাড়তি অনেক খরচ আছে। যারা ছোট ফ্যামিলি তাদের জন্য হয়তো সমস্যা হয় না, কিন্তু যারা ভারী ফ্যামিলি তাদের তো অনেক সমস্যা হয় না যে তা না। তো এটাই আর কি। তো আসলে হয় কি, মানুষ বলে না যে অতিরিক্ত আগুন যখন মানুষের মনের ভিতরে জ্বলতে থাকে, একটা সময় সেটা ব্লাস্ট হয়ে যায়। তো আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেরকম একটা জন্ম হয়েছে যে তাদের ভিতরে এক ধরনের আগুন খুব জন্মাইতে জন্মাইতে সেটা এখন ব্লাস্টে পরিণত হয়েছে। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো সেটা ধারণা করার নাই যে এটা যে এরকম হবে, তাহলে উনি আরও আগে অ্যালার্ট হয়ে যেতেন, এরকম আর কি বিষয়টা। আওয়ামী লীগ পরিবার বলেন, বিএনপি পরিবার, আমি এখানে আসলে কোনো পরিবারকে আমি মানে সমর্থন করতে এখন আর রাজি না, কারণ আমার টাকার কেনা চাল আমি খাইতেছি, আমার টাকার কেনা ডাল আমি খাইতেছি, আমাকে সরকার তো এনে দিতেছে না। তো অবশ্যই আমার মত প্রকাশের স্বাধীনতা 1000 বার থাকবে, সেটা সরকারি বিপক্ষে গেলেও থাকবে, সরকারের পক্ষে গেলেও থাকবে, কারণ আমার পরিশ্রমের টাকা আমি সব কিনে খাইতেছি, আমার দ্বিগুণ দামে কিনে খাইতেছি। আর তো নানান ধরনের ভোগান্তি আছে, সেটার তো কোনো শেষ নাই। তো যা হোক বন্ধুরা, আমরা আসলে রাজনীতিবিদ না, আর আমি খবর তেমন একটা দেখি না, যেটা সত্যি কথা। আমি কোনো নিউজ কাটিং দেখি না। আগে আমার বাসায় মান্থলি আমি পেপার নিতাম, নিউজ পেপারগুলো নিতাম। তো নিউজ পেপার নিলে আমি অনেক নিউজ পেপার পড়তাম, আমি প্রতিদিন নিউজ পেপার একটাকে আমি পুরাই শেষ করতাম। কিন্তু মাঝখান থেকে যখন আমি অনেকটা অসুস্থ হয়ে যাই, নিউজ পেপার দিকে তাকালে আমার চোখে সমস্যা করতো, মাথা পেইন করতো, তখন থেকে আমি নিউজ পেপার আমাদের ভিতরে একটু আসতে সমস্যা করে। আর যে দোকানে আমার পেপারটা দিয়ে যায়, ওই দোকানে আগে পড়ে নিউজ পেপারটাকে যে অবস্থা করে, তখন থেকে আমি আর নিউজ পেপার নেই না, একটু দূরে হয়ে যায় আমার জন্য পেপারটা দিয়ে যেতে। নাহলে আমার পেপারের প্রতি এক ধরনের ঝোঁক ছিল, টিভি দেখার প্রতি এক ধরনের নেশা ছিল। এখন না, আমার আসলে ওগুলোর প্রতি কোনো ঝোঁকও নাই, নেশাও নেই। আমার মন চাইলে আমি আমার মোবাইলে যে অ্যাপস আছে, আমার একটা যে অ্যাপসটা ভালো লাগে আমি ওইটা দেখি, আদারওয়াইজ এটুকু, আর বেশি কিছু না। আর আমি আমার পরিবারের মানুষদের সাথে কথা বলি, যারা আমার খুব কাছের মানুষ, যাদের সাথে কথা বলি, হোয়াটসঅ্যাপে কথা বলি, মেসেঞ্জারে কথা বলি, সেটা আমার হোক দিন হোক রাত। আমি আসলে তেমন দিনে সময় পাই না কথা বলার জন্য কারোর সাথে, আমার কথা বলাটা হয় ম্যাক্সিমাম টাইম রাতে। যার সাথেই আমি কথা বলি না কেন, আমি সময়টা রাতেই দিই, কারণ রাতে আমার কাছে একটু সময় হাতে থাকে, এই জন্য রাতেই দিই। তো অনেকে আমার উপরে অনেক রাগ, আমাকে কিছু মানুষও কমেন্ট করছেন যে হ্যাঁ আপু, আপনাকে কমেন্ট করে আপনি রিপ্লাই দেন না, বা আমরা ফোন কল দিলে আপনি রিসিভ করেন না, আপনার হোয়াটসঅ্যাপ কি বন্ধ নাকি? তো আমি ওটা বলি না, আমি বলছি যে আমার হোয়াটসঅ্যাপ বন্ধ না খোলা, আমি মন চাইলে ধরি, মন না চাইলে ধরি না, এটা বলছি। দু একজনকে এরভাবে রিপ্লাইটা দিছি। সবসময় তো আর আসলে কল রিসিভ করা সম্ভব না, কারণ আমার বাবার পরিবারকে আমি একটু সময় দিই বেশি। আমার বাবার পরিবারকে সময় দিয়ে কারণ হচ্ছে, যেহেতু আমি ওদের উপরে ডিপেন্ড, ওরা আমার উপরে ডিপেন্ড, তো এই জন্যই আমি আমার ভাইদেরকে একটু সময় দিই বেশি, আমার ভাইয়ের ওয়াইফদেরকে একটু সময় দিই বেশি, আম্মুকে সময় দিই বেশি। আদারওয়াইজ আর আমার দু একটা ক্লোজ বন্ধু আছে, বান্ধবী আছে, ওদেরকে একটু সময় দেয় বেশি, সেটা আমি রাতে দিই, দিনে আমার এত সময় পাই না, বারবারে বলতেছে। তো যাই হোক, শেষবারের মতো বলি,
প্রত্যেকটা ছেলে মেয়ে যেন মার বুকে ভালো থাকে, শান্তিতে থাকে। কেউ আসলে অরাজকতার মধ্যে যাবেন না। কারণ আজকে যেটা আপনি মারা গিয়ে যেটা আদায় করতে চাইতেছেন, সেটা সরকার যদি আগে বুঝতো তাহলে এতগুলো মানুষ আসলে মারা যেত না। মায়ের জায়গা থেকে প্রত্যেকটা মায়ের ফিলিংস অন্যরকম। আমিও মা, আমি জানি আসলে ছেলেদের অনুভূতি কী হয়, একটা ছেলে মারা গেলে মায়েদের অনুভূতি কী হয়। তো যাই হোক বন্ধুরা, আসলে অনেক কথা বলে ফেললাম। আর আমি জোরে কথা বলতে পারতেছি না আপাতত, কারণ হচ্ছে আমার গলায় প্রবলেম করতেছে, বুকে প্রবলেম করতেছে। আর এই সমস্যাগুলো আসলে আমার নিজের হাতে তৈরি করা, এই জন্য আমি কাউকে দোষ দেই না। তো কিছু করার নাই, একটু কথা বললে আসলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এরকম। তো আপনারা আপনাদের পরিবারের ছেলেদেরকে বুঝাবেন, মেয়েদেরকে বুঝাবেন, তারা যেন এই আন্দোলন নামে যেটা করতেছে আসলে আমার মতে না করাই ভালো। কারণ শেষমেশ এসে সরকার কিন্তু শেষ হাসিটা সরকারই হাসে আসলে। আর যারা আন্দোলন করে এগুলো করলো তারা কিন্তু আসলে অনেক সাফারিং হলো, ওদের পরিবার অনেক সাফার করলো। এটাই তো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা।